রাইট ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করে একটা এক্সেল ফাইল তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা একটা ওয়ার্ড ফাইল তৈরি করে নিয়েছিলাম সেম প্রসিডিউর। সো আমরা এখানে একটা এক্সেল ফাইল তৈরি করলাম, যেটাকে ওপেন করছি। ওকে, ওপেন করলে এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। ওকে, আমরা ফাইলটাকে ওপেন করলে এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এই এক্সেলকে সাধারণত আমরা বলে থাকছি অ্যাকাউন্টিং বুক। ওকে, এক্সেলকে সাধারণত অ্যাকাউন্টিং বুক বলে থাকছি, কারণ এখানে অ্যাকাউন্টস রিলেটেড অর্থাৎ হিসাব নিকাশ রিলেটেড যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো আমরা ম্যাক্সিমাম সময় করে থাকি। ওকে, যার জন্য এটাকে আমরা স্বাভাবিকভাবে অ্যাকাউন্টিং বুক বলে থাকি। এইটা ছাড়াও আমরা এখানেও সার্চ করে এক্সেল ফাইল ওপেন করতে পারি। এক্সেল সার্চ করে নিয়ে দেন এক্সেল ওপেন করলে এমন ইন্টারফেস পাবো, যেখানে কিছু টেমপ্লেট পাবো। আমরা ওয়ার্ডে যেমন টেমপ্লেট পেয়েছিলাম, এখানেও সেম ভাবে কিছু টেমপ্লেট পাবো। যদি আমাদের এই ধরনের কোনো টেমপ্লেট প্রয়োজন হয় তখন চাইলে নিয়ে নিতে পারি, অথবা চাইলে আমরা নিজেরাও ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা, আমি ক্লোজ করে দিচ্ছি। দেন এক্সেল ফাইলের এখানে সবার উপরে ওয়ার্ডের মতো কিছু বিষয় সেম দেখতে পাচ্ছি। এটা ওয়ার্ডে ছিল, যাকে আমরা কুইক অ্যাক্সেস টুলবার বলছিলাম। একইভাবে আর একটু নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের মেনু বার। ওকে, এই মেনু বারের মাঝে দেখতে পাচ্ছি এখানে আমাদের বেশ মেনু শো করছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, যেটা আমাদের ওয়ার্ডেও ছিল। তার মানে আমরা বুঝতে পারছি এখানে ওয়ার্ডের সাথে কিছু বিষয় ম্যাচ আছে। যেমন হোমের মাঝে যেগুলো প্রথম শো করছে কপি পেস্ট, ফরম্যাট, পেইন্টার, দেন পেস্ট, কাট, এইসব বিষয় ওয়ার্ডে ছিল। আবার ফন্টকে মডিফাই বা স্টাইল করার ফন্ট টুল গ্রুপগুলো এইগুলো ওয়ার্ডে ছিল, আপনি দেখেছি। অ্যালাইনমেন্টের এই তিনটা ছিল, এই তিনটা নতুন। ওকে, এগুলো ছিল। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের কাছে নতুন এক্সেল। সো এগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো এর আগে ওয়ার্ডের সাথে ম্যাচ করে সেগুলো আমরা অ্যাভয়েড করব। ওকে, বা যখন শুধু প্রয়োজন হবে তখন অ্যাপ্লাই করব, এছাড়া আর কিছু তেমন দেখবো না। এরপর ইনসার্টে এসে ইনসার্টে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি টেবিল শো করছে। টেবিল, পিকচার, অনলাইন পিকচার, শেপ, এইসব বিষয়, হ্যাঁ, শেপ, চার্ট, এগুলো ছিল। হেডার, ফুটার, এই সব বিষয়গুলো আমাদের ওয়ার্ডেও ছিল। দেন ওয়ার্ড আর্ট, দেন ইকুয়েশন, সিম্বল, এগুলো ওয়ার্ডে ছিল। সো যেহেতু ওয়ার্ডে ছিল, আমরা ওয়ার্ডে সাধারণত এগুলো দেখি নাই, চার্ট বা এই এলিমেন্টগুলো ওয়ার্ডে ব্যবহার করি নাই। সো যেহেতু এক্সেলে করব, যার জন্য ওয়ার্ড স্কিপ করেছি। ওকে, এরপর পেজ লেআউটে দেখতে পাচ্ছি এখানে কিছু পেজের যে বিষয়গুলো ছিল এগুলো আমাদের ওয়ার্ডে ছিল। তার মানে ওয়ার্ডে যেগুলো ম্যাচ করছে এগুলো নিয়ে আমরা তেমন আর কথা বলবো না। আচ্ছা, এরপর ফর্মুলাতে আমাদের এগুলো নতুন, সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা যেগুলো এক্সেলের বেসিক ধারণা নেব এবং যেটা ওয়ার্ডের বাকি আছে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি এখান থেকে এক্সেলের জাস্ট এই অংশের মাঝে কিছু বক্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু বক্স অংশ দেখতে পাচ্ছি, যেগুলোতে ক্লিক করছি, যেইটাতে ক্লিক করছি, যে বক্সে ক্লিক করছি সেই বক্সের চারপাশে গ্রিন কালার একটা বর্ডার শো করছে, ডিপ গ্রিন কালার একটা বর্ডার শো করছে। এই প্রতিটা বক্সকে এক একটা সেল বলছি, আবারও আমি এখানে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে বক্স শো করছে এটাকে একটা সেল বলছি, অর্থাৎ প্রতিটা বক্সকে এক একটা সেল বলছি। এবং যে সেলে আমরা ক্লিক করছি সেই সেলটার চারপাশে বর্ডার শো করছে, অর্থাৎ এই সেলকে আমরা বলছি সিলেক্টেড সেল। ওকে, আবারও যে সেলে ক্লিক করছি সেই সেলের চারপাশে বর্ডার শো করছে, সো এই সেলগুলোকে বলছি সিলেক্টেড সেল। আমরা যদি ক্লিক করে ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছি একাধিক সেলের চারপাশ দিয়ে বর্ডার শো করছে। সো আমাদের এই অংশটা হচ্ছে সিলেক্টেড অংশ। ওকে, তার মানে গ্রিন বর্ডার যুক্ত এরিয়া হচ্ছে আমাদের সিলেক্টেড এরিয়া। এবার আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এই প্রতিটা সেলের এক একটা নির্দিষ্ট নেম থাকে। ওকে, নেমগুলো কিভাবে জেনারেট হয়? নেমগুলো সাধারণত কলাম নেম এবং রো নাম্বারের সমন্বয় হয়। যেমন এই যে সেলে ক্লিক করেছে এই সিলেক্টেড সেলটা হচ্ছে ই কলামের 3 নাম্বার রোতে অবস্থিত। আমরা যদি লক্ষ্য করি এই সেলটা ই কলামের 3 নাম্বার রোতে অবস্থিত, তার মানে এর নাম হবে E3। ওকে, আবারও এখানে যদি ক্লিক করি
বা এখানে ক্লিক করি এইচ কলামে 2 নাম্বার রোতে, তাহলে এর নাম হবে H2। প্রতিটা সেলের আলাদা আলাদা নাম থাকবে, ইউনিক নেম থাকবে। কারণ হচ্ছে আমরা এক্সেলকে ব্যবহার করি সাধারণত অটোমেশন পদ্ধতির জন্য, অর্থাৎ আমরা যাতে একটা ক্যালকুলেশন যদি করি বা কোনো একটা কোম্পানির যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে মনে করি কোনো প্রোডাক্টের আমরা ক্যালকুলেশন করেছি, এখন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা প্রোডাক্টের আমরা ভ্যালু ভুল দিয়েছি, হ্যাঁ, সেটা কারেকশন করতে হবে। কারেকশন করলে যাতে অটোমেটিক বাকিগুলো কারেক্ট হয়ে যায় বা কারেকশন হয়ে যায়, এইটা হচ্ছে আমরা এক্সেলে করে থাকি। ওকে, যার জন্য এক্সেল ব্যবহার করি। একইভাবে আমরা যদি একটা ক্যালকুলেশন করি এবং সেটা যাতে সবগুলোতে অ্যাপ্লাই হয়, এই পদ্ধতির জন্য সাধারণত আমরা এই এক্সেল ব্যবহার করি, যাতে সহজে আমরা একটা ক্যালকুলেট করলে সহজে সবগুলো ক্যালকুলেশন হয়ে যায়। যার জন্য আমাদের অবশ্যই প্রতিটা সেলের আলাদা আলাদা নাম প্রয়োজন, কারণ আমরা ক্যালকুলেশন আসলে নাম্বারগুলোকে করি না, ক্যালকুলেশন করি সেলগুলোকে। ওকে, আর যদিও বা এগুলো দেখবো। আচ্ছা, যাই হোক, ধারণা নিলাম যে আমরা সিলেক্টেড সেলের প্রতিটা নাম জানতে পারছি যেগুলো প্রয়োজন হবে। সো আমি এখানে ক্লিক করলাম D3 এই সেলে। সো D3 এই নামটা কোথায় দেখতে পাবো? একটা নেম বক্স শো করছে বাম পাশে উপরে। সো এই নেম বক্সের মাঝে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি D3 লেখা। ওকে, তার মানে এই D3 তে আমরা চাইলে আমাদের এই নেম বক্সে বা আমরা এই D3 তে সেলে এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট আমরা যেই সেলে ক্লিক করছি সেই সেলের নেমটা নেম বক্সে দেখতে পাবো। একইভাবে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের তার পাশে একটা বড় বক্স শো করছে। যে বক্সটা শো করছে এই বক্সকে বলছি ফর্মুলা বার। এটাতে সাধারণত আমরা বিভিন্ন ফর্মুলা রেখে দিই। ওকে, বা আমরা যে বড় বড় ফর্মুলা গুলো লিখি সেগুলো সাধারণত এখানে লেখার চেষ্টা করি। আচ্ছা, এরপর আমরা কলাম নেম এবং রো নেমের পর নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শীট অন লেখা আছে। তার মানে এইটা একটা আমাদের অ্যাকাউন্টিং বুক। ওকে, যেটাকে আমরা অ্যাকাউন্টিং বুক বলছিলাম, সো এটা আমাদের একটা ওয়ার্কবুক বলি বা এই পুরো স্পেসটাকে ওয়ার্কশিট বলছি, ওয়ার্কবুক বলে থাকছি। ওকে, বা যেখানে আমরা ক্যালকুলেশন গুলো করে থাকছি। সো এই ওয়ার্কবুক বা ওয়ার্কশিটে আমরা এমন হতে পারে, বা অ্যাকাউন্টিং বুক যদি এক্সেল কে মনে করি তাহলে একটা অ্যাকাউন্টিং বুকের অনেকগুলো পেজ থাকতে পারে। ওকে, অনেকগুলো পেজ থাকতে পারে। সো অনেকগুলো পেজের মাঝে শীট অন হচ্ছে মাত্র একটা পেজ। আমি আবারও বলছি, এক্সেল যদি অ্যাকাউন্টিং বুক হয়ে থাকে তাহলে একটা অ্যাকাউন্টিং বুকের অনেক পেজ থাকতে পারে। সেক্ষেত্রে এইটা, এই যে হোয়াইট পেজ দেখতে পাচ্ছি বা একটা শীট, এই শীটের এই শীট অন হচ্ছে মাত্র একটা পেজ। এইভাবে যদি আমাদের আরো ক্যালকুলেশন প্রয়োজন হয় তাহলে আরো অনেক পেজ তৈরি করতে পারি। যার জন্য আমরা জাস্ট প্লাস একটা আইকন দেখতে পাচ্ছি, যেখানে ক্লিক করলে দেখতে পাবো নতুন একটা শীট ক্রিয়েট হয়েছে। ওকে, এরপর আমি চাচ্ছি হয়তো এর পাশাপাশি আরো শীট ক্রিয়েট করব, তাহলে প্লাসে ক্লিক করলে দেখতে পাবো আবারও একটা নতুন শীট ক্রিয়েট হয়েছে। এখন আমরা এভাবে শীট ক্রিয়েট করতে পারি। এছাড়াও চাইলে রাইট ক্লিক করে ইনসার্ট থেকে আমরা চাইলে ওকে করে নতুন একটা শীট ক্রিয়েট করতে পারি। এখানে দেখতে পাচ্ছি শীট 4। আমরা চাচ্ছি শীট 3টা শীট 4 এর সামনে থাকবে। তাহলে কি করব? শীট 3 কে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমরা শীট 4 এর সামনে নিয়ে এসে ছেড়ে দিলে দেখতে পাবো এখানে শীট 4 এর সামনে শীট 3 চলে আসছে। এছাড়াও শীট 2 অন এগুলো ঠিক আছে। এরপর আমরা নেম সেট করছি, এখানে ডাবল ক্লিক করে নেম লিখতে পারি। আমি আবারও বলছি, শীটের নেম ওর এই নেমের উপরে লেফট ডাবল ক্লিক করলে রিনেম অপশন আসবে, দেন আমরা এখানে নেম লিখতে পারি। যেমন আমি লিখছি পার্ট অন। ওকে, দেন এন্টার প্রেস করলাম। একইভাবে এইটার নাম লিখতে চাচ্ছি, তাহলে কি করব? ডাবল ক্লিক করব অথবা রাইট ক্লিক করে রিনেম একটা অপশন পাবো, যেখানে এসে আমরা লিখছি পার্ট 2, দেন এন্টার প্রেস করলাম। এবার চাচ্ছি আমি এই শীট 4 কে ডিলিট করব, তাহলে এটাকে রাইট ক্লিক করে ডিলিট এই অংশের মাঝে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। একইভাবে আমি যদি চাই এই শীট 2 কে
আচ্ছা, শীট 1 এর পরে রাখবো, সরি শীট 2 কে হয়তো পার্ট 2 এর পরে রাখবো। তাহলে শীট 2 কে ক্লিক করে ধরে ড্র্যাগ করে পার্ট 2 এর পরে এনে ছেড়ে দিলে দেখতে পাচ্ছি পার্ট 2 এর পরে শীট 2 চলে আসছে। এবার আমরা যদি চাই এটাকে ডুপ্লিকেট করব, তাহলে রাইট ক্লিক করে মুভ অর কপিতে ক্লিক করে কপি করতে পারি। ওকে, আমি চাচ্ছি এটাকে ডিলিট করব, আর লাগছে না, সো রাইট ক্লিক করে ডিলিট। ওকে, আমরা ডিলিট করলাম। এবার আমি এখানে এসে জাস্ট ক্লিক করলাম, আমি চাচ্ছি আমরা এই ওয়ার্কশিটে কিছু লিখবো। হ্যাঁ, কিছু লেখার জন্য কি করতে পারি, আমরা এখানে জাস্ট কার্সর রেখে একটা ক্লিক করলাম। প্রথমে সিলেক্ট করতে হবে, আমরা যেখানে যে সেলে লিখবো সেই সেল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এখানে হয়তো লিখতে যাচ্ছি সিরিয়াল নাম্বার বা হজবর। আমি লেখার জন্য জাস্ট সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কিছু টাইপ করলে দেখতে পাবো আমার এখানে লেখাটা চলে আসে। ওকে, আমি যখন লিখছি তখন যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই ফর্মুলা বারে সেম লেখাটা টাইপ হচ্ছে। ওকে, তার মানে আমি চাইলে এখানে যদি কিছু লিখি তাহলে দেখতে পাবো ফর্মুলা বারে সেম লেখা আসে। একইভাবে আমি যদি কোনো সেল সিলেক্ট করি দেন ফর্মুলা বারে ক্লিক করে এখানে যদি কিছু লিখি তাহলে দেখতে পাচ্ছি সিলেক্টেড সেলে লেখাটা আসে। আমি লিখছি অ্যাকচুয়ালি ফর্মুলা বারে আর লেখাটা শো করছে সিলেক্টেড সেলের মাঝে। ওকে, আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করলাম বা ক্লিক করলাম, দেন ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিলাম। একইভাবে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি কিছু লিখতে যাচ্ছি, সো সিলেক্ট করার পর আমি লিখছি সিরিয়াল নাম্বার। কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে আমি রাইট সাইডে আসলাম, দেন এখানে লিখছি নেম, ট্যাব বাটন প্রেস করে রাইট সাইডে, এরপর লিখছি ইমেইল অ্যাড্রেস, ট্যাব বাটন প্রেস করে আমি এবার লিখছি ফোন নাম্বার, আবার ট্যাব প্রেস করলাম। আচ্ছা, দেন আরো কিছু লিখবো, তো এগুলো আগে ফিল আপ করে নেই। এখন চাচ্ছি আমরা এখানে কিছু লিখবো। হ্যাঁ, তো এখানে সিরিয়াল নাম্বার দিব, এখানে নেম লিখবো, তারপর এখানে ইমেইল অ্যাড্রেস লিখবো। যদি লক্ষ্য করি এখানে কি লেখা শো করছে, এখানে লেখা শো করছে ইমেইল @ADD। ওকে, তো আমরা যদি এখানে ক্লিক করি ইমেইল অ্যাড্রেসের উপরে, তাহলে অ্যাড্রেস বারে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইমেইল অ্যাড্রেস, কিন্তু আসলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ইমেইল পর্যন্ত, কারণ আমরা যে কলামে লিখেছি সেই কলামের ওয়াইড এর থেকে বেশি না। হ্যাঁ, এই সম্পূর্ণ ইমেইল অ্যাড্রেস টেক্সটটা রাখার যতটুকু জায়গা দরকার এই কলামের ওয়াইড ততটুকু না, যার জন্য বাকি অংশটা দেখা যাচ্ছে না। আমরা চাচ্ছি এই কলামের ওয়াইড বৃদ্ধি পাবে, তাহলে কি করব, সিডি। ওকে, সি কলাম এবং ডি কলামের মাঝে যে বর্ডারটা শো করছে সেখানে কার্সর রাখলে দেখতে পাচ্ছি আমাদের যে প্লাস সাইন ছিল এটা প্লাস অ্যারো সাইন হবে, ফিল প্লাস অ্যারো সাইন হবে। সেখানে যদি আমরা ডাবল ক্লিক করি অথবা ড্র্যাগ করে ক্লিক করে ধরে ড্র্যাগ করে রাইট সাইডের দিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছি এটা বড় হচ্ছে, লেফট সাইডের দিকে নিয়ে আসলে দেখতে পাচ্ছি ছোট হচ্ছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা ক্লিক করে ড্র্যাগ করে ছোট বড় করে নিতে পারি। এছাড়াও আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেবে। ওকে, আমি বোঝার জন্য জাস্ট এমনই রেখে দিলাম। এছাড়া আমরা আরেকটা ওয়ে অবলম্বন করতে পারি, আমি বোঝার জন্য এখানে লিখছি উইক লিস্ট। এবার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফোন এনিউ শো করছে। ওকে, এখানে আসলে অ্যাকচুয়ালি লেখা আছে, ক্লিক করলে দেখতে পাচ্ছি ফোন নাম্বার, অথচ এখানে শো করছে ফোন এনিউ। আমরা চাচ্ছি এইটার হয়তো ফুল টেক্সটটা দেখা যাবে, তাহলে আরেকটা কি ওয়ে অবলম্বন করতে পারি, একটা হচ্ছে আমরা এর ওয়াইড বৃদ্ধি করতে পারি, আরেকটা হচ্ছে আমরা এই টেক্সট ফোন উপরে তার নিচে নাম্বার এইভাবে টেক্সট শো করাতে পারি। ওকে, দুইটা ওয়েতে। সো আমি এইটাকে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে উপরে দেখতে পাবো হোমের মাঝে র্যাপ টেক্সট একটা অপশন শো করছে, র্যাপ টেক্সটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের এটা ফোন নাম্বার শো করছে। সেটা বোঝার জন্য আমরা এখানে রেখে দিলাম। হ্যাঁ, এখানে লিখছি
ওকে, আমি চাচ্ছি উইক লিস্ট, এই উইক থাকবে উপরে, তার নিচে লিস্ট থাকবে। তাহলে কি করতে পারি, একটা ওয়ে হচ্ছিল যে আমরা এর ওয়াইড বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, এটাকে বর্ডারে ক্লিক করে DE এর মাঝে যে বর্ডার, সেখানে কার্সর রেখে ড্রাগ করলে বড় ছোট হবে। ওকে, সো আমরা রেখে দিলাম। এরপর চাচ্ছি উইক লিস্টটা সম্পূর্ণ দেখা যাবে, তাহলে কি করতে পারি, এটাকে সিলেক্ট করার পর আমরা র্যাপ টেক্সটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো উইক, তার নিচে লিস্ট লেখা। ওকে, এইভাবেও সাধারণত আমরা রেখে দিতে পারি, যাতে করে আমাদের এই টেক্সটগুলো শো করে, নিচে নিচে জাস্ট শো করছে, যাতে করে সম্পূর্ণ অংশের মাঝে দেখতে পারি। এতে করে আমাদের কলামের ওয়াইড বৃদ্ধি করতে হচ্ছে না, এইটুকুর মাঝেই জাস্ট নিচে নিচে শো করবে। ওকে ওকে, এবার আমরা এখানে সিরিয়াল নাম্বার দিতে চাচ্ছি। সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে লিখছি অন, দেন এন্টার প্রেস করে নিচে আসলাম, যেখানে লিখছি 2, দেন এন্টার প্রেস করে নিচে এসে লিখছি 3। এভাবে আমি চাচ্ছি আমার এখানে সিরিয়াল নাম্বারগুলো দেব। যদি আমি চাই এভাবে সিরিয়াল নাম্বার দেব, যদি আমার এখানে কল্পনা করি যে 100টা কোন একটা কলেজের বা স্কুলের আমরা হয়তো 100টা স্টুডেন্ট লিস্ট লিখবো, বা হয়তো একটা স্কুলে আসলে 300+ স্টুডেন্ট আছে, সো তাদের লিস্ট তৈরি করছে, সেক্ষেত্রে কি করতে পারি, দেন তাদের এই 300 সিরিয়াল নাম্বার দিতে হবে, এইটা আমাদের জন্য অনেক কষ্টকর। এই জন্য কি করব, আমরা জাস্ট এই দুইটাকে রাখবো, 1 2 দুইটা লিখবো। লেখার পর বাকিগুলোকে আমি সিলেক্ট করলাম, ড্রাগ করে সিলেক্ট করার পর ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিলাম। এবার আমরা 1 2 এই দুইটাকে ড্রাগ করে সিলেক্ট করব, কি করব, 1 2 দুইটা লিখবো, সিরিয়াল নাম্বারের প্রথম দুইটা লেখার পর ড্রাগ করে সিলেক্ট করার পর রাইট বটম কর্নারে কার্সর রাখবো। কার্সর রাখার পর এটাকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে এসে অ্যাপ্লাই করে দিলে দেখতে পাবো আমাদের এখানে সিরিয়াল নাম্বারগুলো শো করছে। ওকে, 1 2 3 4 5 6 এভাবে সিরিয়াল নাম্বারগুলো শো করছে। আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। প্রথম দুইটা লিখবো 1 এবং 2। ওকে, দুইটা লিখলাম, লেখার পর দুইটাকে ড্রাগ করে সিলেক্ট করব, ক্লিক করে ধরে ড্রাগ করলাম, দেন সিলেক্ট করার পর রাইট বটম কর্নারে কার্সর রাখবো। ডান পাশে নিচে আমি এই দেখতে পাচ্ছি এটা বোল্ড প্লাস সাইন, হ্যাঁ বোল্ড প্লাস সাইন, এইটা অবস্থায় আমি কার্সর রেখে রাইট বটম কর্নারে কার্সর রাখলে দেখতে পাচ্ছি আমার এই বোল্ড প্লাস সাইনটা একটা ব্ল্যাক কালারের ফিল প্লাস সাইন হচ্ছে, এটাকে আমরা বলছি ফিল হ্যান্ডলার। ওকে, আমরা যে এখানে রাখলাম প্লাস সাইন, এই কর্নারে রাখলে দেখতে পাচ্ছি ফিল হ্যান্ডলার বলছি এটাকে, এই ফিল প্লাস সাইনকে বলছি ফিল হ্যান্ডলার। এই ফিল হ্যান্ডলার অবস্থায় যদি ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে এনে ছেড়ে দিই তাহলে দেখতে পাবো আমাদের সিরিয়াল নাম্বারগুলো এখানে অটো সেট হয়ে যাবে। ওকে, সো আমরা সিরিয়াল নাম্বারগুলো মনে করে দিলাম। এরপর নেম লিখবো। নেম লেখার জন্য আমি এখানে লিখছি সেলিম লিখলাম। ওকে, এবার চাচ্ছি এই নেমটা আমার বারবার যেহেতু বোঝার জন্য লিখছি, যার জন্য চাচ্ছি বারবার রিপিট হবে সেলিম, তারপর হয়তো এখানেও সেলিম থাকবে। তাহলে কি করব, আমরা জানি কপি করতে হয়, সিলেক্ট করে কন্ট্রোল সি অথবা কপিতে ক্লিক করে যেখানে পেস্ট করব সেখানে একটা ক্লিক করে কন্ট্রোল ভি অথবা পেস্ট, আবার যেখানে পেস্ট করব সেখানে ক্লিক করে পেস্ট, কন্ট্রোল ভি অথবা পেস্ট। এইভাবে আমরা কপি পেস্ট করতে পারছি, তাই না? তো আমরা যেহেতু চাচ্ছি যে আমরা এই নেমগুলো সব কপি পেস্ট করব, এইভাবে আমাদের বেশ সময় সাপেক্ষ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটার জন্য আমরা এই সবগুলো সিলেক্ট করে ডিলিট করলাম। সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করে আমি ডিলিট করলাম। আমি একটা সিলেক্ট করব, জাস্ট একটা সিলেক্ট করার পর রাইট বটম কর্নারে ডান পাশে নিচে কর্নারে কার্সর রাখলে আমারও ফিল হ্যান্ডলার শো করছে। এই ফিল হ্যান্ডলার অবস্থায় আমি যদি ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে এনে ছেড়ে দিই তাহলে দেখতে পাবো যে আমার ওকে, আমি সহজে লিখলাম। এটাকে রাইট বটম কর্নারে কার্সর রেখে ক্লিক করে ধরে ড্রাগ করে নিচের দিকে এনে ছেড়ে দিলে দেখতে পাবো এই নেমটা আমার বারবার শো করছে। ওকে, এই নেমটা বারবার শো করছে।
একইভাবে আমি আরেকবার সবগুলো সিলেক্ট করলাম, ডিলিট বাটনে প্রেস করলে আমাদের এগুলো ডিলিট হয়ে যাবে। কি করব, আমরা একটা যেটা লিখেছি সেইটা সিলেক্ট করব, ডান পাশে নিচে কর্নারে কার্সর রাখলে ফিল হ্যান্ডলার শো করছে, যে ফিল হ্যান্ডলার অবস্থায় আমরা ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে এনে ছেড়ে দেব, তাহলে দেখতে পাবো আমাদের কপি পেস্টের কাজ অলরেডি হয়েছে। কন্ট্রোল সি কপি, আবার কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট, এইভাবে কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দিয়ে পেস্ট করার পরিবর্তে আমাদের সেম কাজ আমরা রিপিট করতে পারছি খুব সহজে। এরপর আমি বোঝার জন্য এগুলোকে ডিলিট করছি, এখানে লিখছি, আচ্ছা এখানে আমি 3টা নেম লিখলাম। ওকে, আমি চাচ্ছি এই 3টা নেম বারবার আমি সিলেক্ট করলাম, কপি, এবং এখানে এসে পেস্ট করলাম, বারবার রিপিট হবে। ওকে, আমি চাচ্ছি বারবার রিপিট হবে। তাহলে কি করতে পারি, এই কাজ এভাবে না করে আমরা আরো সহজ ওয়েতে করতে পারি। আচ্ছা, সহজ ওয়েতে করতে পারি, 3টাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর প্রথমে 3টাকে ড্র্যাগ করে সিলেক্ট করার পর এর আগের রুলসে রাইট বটম কর্নারে কার্সর রেখে আমরা ড্র্যাগ করে নিচের দিকে এনে যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই নেম 3টা বারবার রিপিট হচ্ছে, সজীব রাব্বি সবুজ, সজীব রাব্বি সবুজ, সজীব রাব্বি সবুজ, এইভাবে আমাদের এই নেমটা বারবার রিপিট হচ্ছে। ওকে, সো আমাদের জন্য এইটা হেল্পফুল যে আসলে আমরা খুব সহজেই নেমগুলো বারবার রিপিট করতে পারছি। ওকে, আচ্ছা, এছাড়া আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের কিছু কোম্পানিতে কিছু এমপ্লয়ি থাকে, মনে করি আমরা কোনো কোম্পানির হয়তোবা স্যালারি ক্যালকুলেট করি। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে স্যালারি, তাদের মান্থলি স্যালারি গুলো ক্যালকুলেট করা বা এই টাইপের কোম্পানির মেম্বারদের নিয়ে কাজ করা। সেক্ষেত্রে কি হয়ে থাকে, প্রতি মাসেই সাধারণত আমাদের সেই হয়তোবা সেই এমপ্লয়ীদের স্যালারি গুলোই ক্যালকুলেট করতে হয়। মনে করি একটা কোম্পানিতে 12 জন এমপ্লয়ি আছে যাদের স্যালারি শিট আমাদের তৈরি করতে হয়। সো প্রতি মাসেই তাদের 12 জনের নাম কিন্তু আমাদের লিখতেই হয়। সো এইটার পরিবর্তে আমরা সহজ একটা ওয়ে অবলম্বন করতে পারি, আমরা একবার লিখলে ওইটা বারবার রিপিট হবে। যেমন আমি এগুলোকে বোঝার জন্য ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি কোম্পানিতে তো আরো কিছু নেম আছে, সেগুলো বারবার রিপিট হবে। ওকে, প্রতি মাসে আমরা তাদের একজনের নাম লিখলে যাতে সবার নাম চলে আসে। এটার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে সবশেষে অপশন একটা অংশ দেখতে পাবো, অপশন, অপশনে ক্লিক করব, ফাইল থেকে অপশন, সেখান থেকে অ্যাডভান্স। ওকে, অ্যাডভান্স থেকে একটু নিচের দিকে যদি আসি, একদম নিচের দিকে, তাহলে দেখতে পাবো জেনারেল একটা সেকশন আছে। জেনারেল সেকশনের মাঝে এডিট কাস্টম লিস্ট এই অংশটা দেখতে পাচ্ছি। এডিট কাস্টম লিস্টের মাঝে আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা যে নেমগুলো সেভ রাখতে চাই সেগুলো এখানে লিখব। যেমন সজীব রাব্বি কবির, সবুজ তাইজুল, এভাবে আমরা কিছু নেম লিখলাম। ওকে, যে তাদের সেলগুলোই প্রতি মাসে হয়তো ক্যালকুলেট হবে। ওকে, আমরা এরকম কিছু চাচ্ছিলাম। সো যার জন্য লেখার পর আমরা ইন্টারপ্রেস করে করে জাস্ট লিখলাম, অথবা কমা দিয়ে দিয়েও লিখতে পারি। লেখার পর অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে দেখতে পাবো এটা নিচে অ্যাড হয়েছে। ওকে, নিচে অ্যাড হয়েছে। এবার আমরা ওকে দিয়ে জাস্ট বের হয়ে আসবো। ওকে, এবার আমি এই 3টা নেমের যে কোনো একটা যদি লিখে, আমি সজীব লিখলাম, লিখে আমি এটাকে সিলেক্ট করে রাইট বটম কর্নারে কার্সর রেখে জাস্ট ডাবল ক্লিক করব, দেখতে পাচ্ছি আমাদের বাকি মেম্বারদের নেম অটোমেটিক চলে আসছে। সজীব রাব্বি কবির, সবুজ তাইজুল সাকিব, সজীব রাব্বি কবির, সবুজ তাইজুল সাকিব, এইভাবে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ নেমগুলো অটোমেটিক চলে আসে। এইটা হচ্ছে আমাদের কিছু প্রি ডিফাইন করে দেওয়া নেম। ওকে, সো আমাদের যখন কোনো এলিমেন্ট এইভাবে কাজের সময় প্রয়োজন হবে, বারবার রিপিট হবে, তখন আমরা সময় বাঁচানোর জন্য সাধারণত এইভাবে কিছু নেম সিলেক্ট করি, যাতে করে সেভ করে রাখলে আমরা সেগুলো বারবার ব্যবহার করতে পারি। ওকে,
এই কাজটা একটু আবার দেখেন, অপশন বার থেকে ভুলে গেছি। আচ্ছা, ফাইল থেকে অপশন, অপশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স। ওকে, ফাইল থেকে অপশন, অপশন থেকে অ্যাডভান্স। অ্যাডভান্সের মাঝে অ্যাডভান্সে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবো জেনারেল একটা সেকশন, জেনারেল। এখানেই দেখতে পাবো এডিট কাস্টম লিস্ট, অ্যাডভান্সের মাঝে আছে এডিট কাস্টম লিস্ট। এখানে ক্লিক করলে পপ আপটা চলে আসবে, যেখান থেকে আমরা এখানে লিখতে পারি, হয়তো নেমগুলো ইন্টারপ্রেস করে লিখতে পারি। ওকে, লিখে অ্যাডে ক্লিক করলে এগুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ইমেল অ্যাড্রেস লিখি, মনে করি sajib@gmail.com, ট্যাব প্রেস করলাম। দেন আমার মনে হচ্ছে এটা আরো জায়গা লাগবে, সো আমরা এটাকে বড় করে দিতে পারি। এখানে ফোন নাম্বার লিখলাম। ফোন নাম্বার লেখার জন্য আমি একটা জাস্ট ফোন নাম্বার টাইপ করছি। এবার যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারের সামনে জিরোটা থাকছে না। আমি আবারও লিখছি 01925363693। ওকে, 01925363693 লিখে আমি এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছি সামনে জিরো শো করছে না। আমি ফোন নাম্বার লিখলে সামনে জিরোগুলো থাকছে না, কারণ আমরা জানি যে আসলে ফোন নাম্বারের সামনে আমাদের জিরোটা প্রয়োজন, সো রাখাটা প্রয়োজন। ওকে, সো যেহেতু বাংলাদেশি নাম্বারের প্রয়োজন হবে, সো আমরা কিভাবে রাখতে পারি, রাখার জন্য আমরা কয়েকটা ওয়ে অবলম্বন করতে পারি। যেমন আমরা নিচে আসি, সিঙ্গেল কোটেশন মার্ক দেব। ওকে, সিঙ্গেল কোটেশন মার্ক দেওয়ার পর দেন যদি ফোন নাম্বার লিখি 01851939352। ওকে, 01851939352 সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে নাম্বার লিখলাম। এবার এন্টার প্রেস করে নিচে আসলাম, দেখতে পাচ্ছি এবার জিরো শো করছে। আবারও দেখি, সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে যদি আমরা ফোন নাম্বার লিখি, দেন এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি আমাদের এই নাম্বারের সামনে এবার জিরো শো করছে। ওকে, একইভাবে আমি যদি আবারও দেখি, আরেকটা ওয়ে হচ্ছে আমরা যদি ফোন নাম্বার লেখার সময় প্রথম 5টা ডিজিট লিখি, প্রথম 5টা ডিজিট লিখে হাইফেন দিই, হাইফেন দেওয়ার পর বাকি 6টা ডিজিট লিখি, তাহলে দেখতে পাবো আমাদের এইটার ফোন নাম্বারের সামনে জিরো শো করছে। এইটা সাধারণত ফোন নাম্বার ফরম্যাট। আবারও দেখি, প্রথম 5টা ডিজিট লেখার পর হাইফেন দিয়ে বাকি 6টা ডিজিট লিখবো, দেন দেখতে পাচ্ছি ফোন নাম্বারের সামনে জিরো শো করছে। ওকে, এবার আমি এখানে এসে আরেকটা ওয়ে দেখি, আমি চাচ্ছি এইগুলোতে আমার ফোন নাম্বার থাকবে। ওকে, তাহলে কি করব, এইটাকে সিলেক্ট করলাম, আচ্ছা, উপরে হোমের মাঝে দেখতে পাচ্ছি জেনারেল একটা সেকশন। ওকে, এই জেনারেলকে ড্রপ ডাউনে ক্লিক করে জেনারেল চেঞ্জ করে সবার শেষে টেক্সট অপশন দেখতে পাচ্ছি, টেক্সট। এখানে যদি একটা ক্লিক করি, দেন আমার এখন যদি এখানে নাম্বার লিখি, সিম্পলি নাম্বার লিখি 01935353535, দেন এন্টার প্রেস করলাম। আচ্ছা, দেখতে পাচ্ছি নাম্বারটা শো করছে। আবারও লিখি 01852, হ্যাঁ, 353535 লিখে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছি এবার ফোন নাম্বারের সামনে জিরো শো করছে। সো আমরা যে কোনো একটা মনে রাখতে পারি, যেটা আমাদের হয়তো ভালো হয়। আচ্ছা, সাধারণত এইভাবে আমরা এক্সেলে জিরো শো করাতে পারি, কারণ আমরা জানি যে ম্যাথমেটিক্যাল থিওরি অনুযায়ী কোন পূর্ণ সংখ্যার সামনে যদি 1000টাও জিরো থাকে বা ইনফিনিটি পরিমাণ জিরো থাকে, তাহলে তার মান শূন্য। ওকে, যেহেতু তার মান থাকে না, পূর্ণ সংখ্যার সামনে যেহেতু 1000 জিরো থাকলেও যা, না থাকলেও সেম মান হয়, যার জন্য এক্সেল ক্যালকুলেশনের সুবিধার্থে সামনে পূর্ণ সংখ্যার সামনে সাধারণত জিরোকে রিমুভ করে দেয়। ওকে, সো আমাদের যখন জিরো রাখার প্রয়োজন হবে তখন আমরা চাইলে এই মেথডগুলো কোনো একটা ফলো করতে পারি।
আচ্ছা, এবার আমি লিখছি সপ্তাহের নামগুলো লিখতে চাচ্ছি, যেমন স্যাটারডে। ওকে, স্যাটারডে লিখে আমি যদি ইন্টার প্রেস করি, তারপর আমাদের লিখতে হবে সানডে, তাই না? এভাবে আমাদেরকে রিপিট করতে হবে। এইভাবে রিপিট করতে চাইলে, সপ্তাহে 7 দিনের নাম যদি রিপিট করতে চাই, তাহলে কি করতে পারি, আমরা জাস্ট একটা লিখবো, একটা। ওকে, একটা লেখার পর রাইট বটম কর্নারে কার্সর রেখে আমরা যদি ড্রাগ করে নিচের দিকে এনে অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখতে পাবো সপ্তাহে 7 দিনের নাম বারবার রিপিট হচ্ছে। ওকে, সপ্তাহে 7 দিনের নাম বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, আমি যদি এটা আরেকবার দেখি, স্যাটারডে না লিখে লিখতাম যে হয়তো থার্সডে, তাহলে আমার এখানে থার্সডে থেকে শুরু হয়ে থার্সডে থেকে আমার বাকিগুলো রিপিট হইতো। ওকে, দেখতে পাচ্ছি থার্সডে থেকে আমার এগুলো রিপিট হচ্ছে। ওকে, একইভাবে আমি চাচ্ছি এখানে এসে আমার শর্ট নেম গুলো লিখবো, যেমন আমি লিখছি সানডে, তাহলে SUN, সান। ওকে, এভাবে আমরা লিখতে চাচ্ছি, তাহলে কি করব, প্রথম 3টা করে, তাহলে প্রথম জাস্ট একটা লিখবো, আমি সানডে SUN লিখলাম, লেখার পর রাইট বটম কর্নারে আবার কার্সর রাখবো, রেখে ড্র্যাগ করে যদি নিচের দিকে অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই সপ্তাহের 7 দিনের নাম বারবার রিপিট হচ্ছে। ওকে, সো এটা আমাদের জন্য অনেক হেল্পফুল, যখন লাগবে সব ব্যবহার করতে পারে। একইভাবে আমি এখানে মান্থ নেম গুলো লিখতে চাচ্ছি, এবার চাচ্ছি মান্থ নেম। মান্থ নেম গুলো এখানে জাস্ট সর্ট হবে, তাহলে আমি লিখছি আচ্ছা, জানুয়ারি না লিখি মার্চ থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে মার্চ লিখলাম। দেন আমি একটা লেখার পর রাইট বটম কর্নারে কার্সর রেখে যদি ড্র্যাগ করে নিচের দিকে অ্যাপ্লাই করি, তাহলে আমার এটা অ্যাপ্লাই, আমার সবগুলো 12 মাসের নাম রিপিট হইতে থাকবে। ওকে, আবারও বলি, জাস্ট একটা লিখবো, লেখার পর রাইট বটম কর্নারে কার্সর রেখে ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছি 12 মাসের নাম এখানে আমাদের রিপিট হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা শর্ট নেম যদি লিখতে চাই, যেমন JAN, মানে জানুয়ারি, হ্যাঁ, এভাবে আমরা লিখতে চাচ্ছি FEB, ফেব্রুয়ারি, তাহলে কি করতে পারি, একটা লেখার পর রাইট বটম কর্নারে কার্সর রেখে আবারও ডাবল ক্লিক, দেখতে পাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এভাবে আমাদের 12 মাসের নামগুলো অলরেডি চলে আসছে। আমরা আরেকটু দেখি, যেমন আমরা চাচ্ছি অড নাম্বার লিখবো, হ্যাঁ, অড নাম্বার। ওকে, অড নাম্বারের জন্য আমরা এখানে এসে হয়তো বিজোড় সংখ্যাগুলো লিখতে চাইলে 1, তারপর 3, 5, 7, ওকে, এইভাবে আমরা অড নাম্বারগুলো লিখবো। তাহলে কি করতে পারি, অড নাম্বারগুলোর জন্য আমরা যদি অনেক বেশি লিখতে হয়, সেক্ষেত্রে 2টা লিখবো, প্রথম দুইটাকে লিখলাম, লেখার পর ড্র্যাগ করে সিলেক্ট করলাম, ওকে, আবারও বলছি, প্রথম 2টাকে লেখার পর ড্র্যাগ করে সিলেক্ট করলাম, রাইট বটম কর্নারে কার্সর রেখে আমরা ক্লিক করে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারি, অথবা ডাবল ক্লিক করতে পারি। ওকে, তাহলে দেখতে পাবো আমাদের এটা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, এইভাবে আমাদের অড নাম্বারগুলো অলরেডি সর্ট হয়েছে। ওকে, একইভাবে আমরা যদি ইভেন নাম্বার লিখতে চাই, ইভেন নাম্বার, তাহলে কি করব, লিখছি যে হয়তো 4, তারপর 2, 4, 6, এভাবে লিখবো। তাহলে প্রথম 2টা লিখবো, লেখার পর 2টাকে ড্র্যাগ করে সিলেক্ট করব, দেন রাইট বটম কর্নারে কার্সর রেখে ফিল হ্যান্ডলার দ্বারা সবগুলোকে ফিল করে দেব। ওকে, ডাবল ক্লিক করলাম, সবগুলোতে ফিল হয়েছে, দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এভাবে
নাম্বারগুলো অলরেডি সেট হয়েছে। ওকে, আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আসলে শুরু হবে, যেমন আমরা এখানে যখন সিরিয়াল নাম্বার লিখেছি তখন চেয়েছিলাম 1 থেকে স্টার্ট হবে। আমরা যদি এমন চাই যে 50 অন থেকে স্টার্ট হবে, তাহলে কি করব, দুইটা লিখবো, 50 অন 52। তারপর দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন কর্নার থেকে ড্র্যাগ করে অ্যাপ্লাই করে দিলে দেখতে পাবো সিরিয়াল নাম্বার আমাদের স্টার্ট হবে 50 অন থেকে। এর আগে 1 থেকে লিখেছিলাম, সো 1 থেকে স্টার্ট হয়েছিল, এবার 50 অন থেকে স্টার্ট হচ্ছে। ওকে, একইভাবে আমরা এখানে এসে যদি চাই এমন কিছু যে হয়তো আমাদের অড নাম্বার হবে কিন্তু শুরু হবে হচ্ছে 7 থেকে, 7 9, ওকে এইভাবে হবে, তাহলে কি করব, 7 9 দুইটা যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে শুরু করে আমরা লিখে জাস্ট ফিল করে দেব ড্র্যাগ করে, তাহলে লিখতে পাচ্ছি আমাদের 7 থেকে স্টার্ট হয়েছে অড নাম্বার। যদি ইভেন নাম্বারের ক্ষেত্রে শুরু করতে চাই যেহেতু 102 এখান থেকে স্টার্ট হবে, তাহলে 102 দেন 104 এভাবে যাচ্ছি। সো সিলেক্ট করার পর আমরা রাইট বটম কর্নারে কার্সর রেখে জাস্ট ডাবল ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, ওকে, পরে সেলে আসলাম, দেন এখানে এসে আমরা এবার চাচ্ছি হয়তো সিকোয়েন্সিয়াল নাম্বার লিখি, যেমন আমি চাচ্ছি 0, তারপর হবে 5, তারপর হবে 10 15 এভাবে হবে। তাহলে দুইটাকে সিলেক্ট করার পর আমরা যদি অ্যাপ্লাই করে দিই সবগুলোতে, তাহলে দেখতে পাচ্ছি 0 5 0 5 10 15 20 25 এভাবে চলে আসে। একইভাবে আমরা যদি এখানে লিখি যে আমাদের প্রথম ডিজিট হবে 57, তারপরের ডিজিট হবে 90। ওকে, এর মাঝে যে ডিসটেন্স আছে সেইটা পরেরটার সাথে যোগ হবে। ওকে, এর মাঝে যে ডিসটেন্স আছে, যেমন এখানে যদি লক্ষ্য করি 0 থেকে 5 এর মাঝে 5টা সংখ্যা আছে, সো 5টা সংখ্যা পরপর যেহেতু আসে সে বুঝে নেবে যে 5 এর পর তাহলে আবার 5টা সংখ্যা পর আসবে, সো 5 ডিজিট পর সে রিপিট করছে। ওকে, এখানেও সেম প্রসেস হবে, জাস্ট দুইটাকে সিলেক্ট করার পর আমরা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখতে পাবো আমাদের এর মাঝে যে ডিসটেন্সটা আছে যতগুলো ডিজিট পর রিপিট হচ্ছে এগুলোতেও প্রতিটাই ততটা ডিজিট পর রিপিট হবে। ওকে, সো এক্সেল সাধারণত এভাবে কাজ করে মূলত। আচ্ছা, এবার তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, যেমন ছোট্ট একটা কোম্পানির ক্যালকুলেশন বা এই টাইপ কিছু একটা করি যাতে আইডিয়া পাই। এখানে এসে আমি লিখছি হয়তো কিছু সেলস ম্যানেজারদের বা প্রোডাক্ট ম্যানেজারদের নেম লিখছি, বা সেলস ম্যানেজার রাখি। সেলস ম্যানেজারদের নাম এবং তার পাশে থাকবে সেল, তাদের সেলগুলো। ওকে, একটু বড় করছি। সেলস ম্যানেজারদের নেম লেখার জন্য আমরা যে নেমগুলো লিখেছিলাম এর আগে সেগুলোর একটা রাখি, যেমন সজীব। এবার এটাকে ড্র্যাগ করে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, কিছু নেম আমরা এখানে জাস্ট লিখে রাখলাম, আমি একটু জুম করে নেই বোঝার সুবিধার্থে। এবার চাচ্ছি যে সেলস ম্যানেজার গুলো রেখেছি তাদের সেল গুলো এখানে থাকবে, সো তাদের সেল গুলো রাখার জন্য আমি জাস্ট এখান থেকে কিছু ডেপোর সেল রাখছি, মনে করি 17,500 সজীব নামক সেলস ম্যানেজার এই মান্থে হয়তো সেল করেছে বা লাস্ট মান্থে সেল করেছে। রাব্বি সেল করেছে 18,000, 14,000, 19,500, 24, আচ্ছা 24,000, তারপর 22,500, এরপর 15,500, 19,000। ওকে, এখানে তাদের কিছু আমরা সেল রেখে দিলাম, সরি
ওকে, কিছু সেল রেখে দিলাম যে ম্যানেজার, কিছু ম্যানেজার রাখছি এখানে, সেলস ম্যানেজার, এবং তাদের লাস্ট মান্থের সেলগুলো এখানে রেখেছি। সো আমরা যে সেলগুলো রেখেছি এগুলোর উপরে ক্যালকুলেট করব। যেমন আমরা যে কোম্পানির সেল রেখেছি চাচ্ছি যে তাদের আসলে টোটাল সেল কত লাস্ট মান্থে, তাদের সবগুলো সেলস ম্যানেজার মিলে টোটাল কত টাকা সেল করেছে এইটা দেখতে চাচ্ছি। তাহলে কি করব, এখানে আমি বোঝার জন্য লিখছি, আমরা বের করব হচ্ছে টোটাল সেল। যদি চাই এক্সেলে কোনো ক্যালকুলেশন করব, তাহলে আমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম আমরা ইকুয়াল সাইন দেব। ওকে, ইকুয়াল সাইন দিয়ে স্টার্ট করতে হবে। এক্সেলে কোনো প্রকার ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই ইকুয়াল সাইন দিয়ে স্টার্ট করতে হবে। আমি ইকুয়াল সাইন দিলাম, দেন যোগ করব। যোগ করার জন্য আমরা এখানে কয়েকভাবে যোগ করতে পারি। আমি লিখছি 17,500, দেন প্লাস 18,000 বা 14,000 প্লাস, মানে আমরা স্বাভাবিক ক্যালকুলেটর যেভাবে যোগ করি আমি সেভাবে যোগ করার চেষ্টা করছি। ওকে, 19,500, 24,000, দেন 22,500, 15,500 এবং 19,000। দেন এন্টার প্রেস করি যদি, তাহলে দেখতে পাবো আমাদের এগুলো যোগ হয়েছে। ওকে, যোগ হয়েছে কত, 1.5 লাখ টাকা। ওকে, 1,50,000 টাকা টোটাল তারা সেল করেছে। আমরা এটা আরো অন্য ওয়েতে যদি করি, যেমন আমি এখানে সেই ইকুয়াল সাইন দিলাম, আমরা যেটা যোগ করব, এবার আমরা যোগ করার জন্য তাদের সেল নেম গুলো চুজ করব। এই সেলের নাম কি, এটা হচ্ছে বি কলামে 2 নাম্বার রোতে অবস্থিত। সো এই সেলের নেম হবে B2। আমরা সরাসরি নাম্বার যোগ না করে এবার সেল নাম্বারকে যোগ করছি। ওকে, কেন, কারণ হচ্ছে আমরা এবার মিন করছি যে এই সেলে যা আছে সেইটা যোগ হবে, তারপর এই সেলে যা আছে সেইটা যোগ হবে, তার সাথে এই সেলে যা থাকবে সেটা যোগ হবে, এইভাবে আমরা যোগ করছি। সো আমরা সেল নেম লিখছি, এটা উপকারিতা একটু পর দেখছি। এটা হচ্ছে B2 সেল। সো সেলের নাম লিখলাম B2, দেখতে পাচ্ছি অটোমেটিক সিলেক্ট হয়েছে, প্লাস দিলাম, আবারও পরবর্তী সেলের নাম B3, দেখতে পাচ্ছি পরবর্তীটা সিলেক্ট হয়েছে, প্লাস B4। এভাবে আমি যোগ করতে পারি, অথবা প্লাস দিয়ে আমি চাইলে এখানে যদি ক্লিক করি তাহলে এর সেল নেমটা এখানে চলে আসবে, প্লাস সাইন, আবার এখানে ক্লিক, সেল নেম, প্লাস সাইন, এখানে ক্লিক, প্লাস সাইন, এখানে আবারও প্লাস সাইন, এটাতে দেন এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি সেম যোগফল চলে আসছে। ওকে, একই রকম যোগফল। আচ্ছা, এছাড়াও আমরা আরো ওয়ে দেখতে পারি, যেমন আমরা ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমরা যোগ করার জন্য ফাংশন ব্যবহার করতে পারি। যোগ করার ফাংশন হচ্ছে সাম ফাংশন, SUM। ওকে, সাম ফাংশন, সাম ফাংশন লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেব। আমি আবারও বলছি, সাম ফাংশন লিখবো, লেখার পর SUM সাম ফাংশন লিখবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে এই পর্যন্ত সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার রুলস হচ্ছে স্টার্টিং কোথায়, B2 থেকে শুরু, তাহলে B2 লিখলাম, এখান থেকে এই পর্যন্ত যা আছে সবগুলো সিলেক্ট করব। যদি আমরা চাই এখান থেকে এই পর্যন্ত সবগুলো সিলেক্ট করব, তাহলে কি করতে পারি, ক্লোন দিব। ওকে, ক্লোন, কিবোর্ড থেকে ক্লোন দিব। ক্লোন দিয়ে যদি লাস্টের সেল নেম লিখি, লাস্টের, এটা হচ্ছে বি কলামে 9 নাম্বার রোতে, সো B9, আমি এখানে লিখছি B9। দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়েছে অটোমেটিক। আমি আবার লিখছি B9 লেখার সঙ্গে দেখতে পাচ্ছি এগুলো অটোমেটিক সিলেক্ট হয়েছে। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারফেস করলে দেখতে পাচ্ছি আমার সেম রেজাল্ট আসছে। ওকে, আমি আরেকবার বলছি, ইকুয়াল সাইন দিব, SUM সাম ফাংশন লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে দেব। ওকে, ড্র্যাগ করে সিলেক্ট করলে যা আসবে আমরা ম্যানুয়ালি লিখে দিলে সেম বিষয় আসবে, B2 ক্লোন B9।
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট চলে আসে। ওকে, এছাড়াও আমরা আরো ইজিতে যদি করতে চাই তাহলে আমরা চাচ্ছি যে এগুলোর যোগফল থাকবে, যোগফল এখানে শো করবে। সো এখানে একটা ক্লিক করে অটো সামে রাইট টপে, হ্যাঁ, ডান পাশে উপরের দিকে অটো সাম একটা অপশন দেখবে, অটো সাম সামেশন। ওকে, অটো সামে একটা ক্লিক করে এন্টার প্রেস করবো, দেখতে পাবো আমাদের যোগফল চলে আসছে। ওকে, আমরা চাইলে এইভাবে যোগফল বের করতে পারি, আমাদের যার যেটা ভালো লাগে। ওকে, এবার একটু দেখার চেষ্টা করি। মনে করি আমরা কোথাও ভুল করেছি। রাব্বি নামক যে সেলস ম্যানেজার আছে, মনে করি তার সেলটা আসলে 18,000 হবে না, এটা হবে হচ্ছে 18,500। ওকে, তাহলে কি করতে হবে, আমাকে এটা কারেকশন করতে হবে। সো আমি এখান থেকে এটা চেঞ্জ করে লিখছি 18,500। দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমার এটা চেঞ্জ হয়েছে, অটোমেটিক চেঞ্জ হয়েছে। এখানে এর আগে ছিল 1,50,000, এবার হয়েছে 1,50,500। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এইটা চেঞ্জ হয় নাই, এইটা চেঞ্জ হয়েছে, এটা কারেকশন হয়েছে। ওকে, তার মানে এই দুইটা এবং এগুলো অটোমেটিক কারেকশন হয়েছে, কিন্তু কোনোভাবেই এইটা কারেকশন হয় নাই। কেন হয় নাই আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো এগুলো সাধারণত আমরা নাম্বার লিখে লিখে যোগ করেছি। তার মানে এই সেলে আছে হচ্ছে এই নাম্বারগুলোর যোগফল, কোনোভাবেই এগুলোর যোগফল না। ওকে, এগুলোর যোগফল না। এগুলোর কেন না, কারণ এখান থেকে এই নাম্বারটা মুভ হয়ে গেলেও এইখানে কোনো প্রভাব পড়ছে না। আর এগুলোতে সাধারণত আমরা যোগ করেছিলাম এই সেলে যা আছে সেইটা যোগ এই সেলে যা আছে সেইটা যোগ এই সেলে যা আছে সেইটা। সো এই সেলে যখন নাম্বার পরিবর্তন হচ্ছে তখন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেশনও পরিবর্তন হচ্ছে, কারণ বি3 তে ছিল আগে এই সেল। সো বি3 তে যোগ করেছি, বি2 সাথে বি3 যোগ করেছি। ওকে, তার সাথে বি4, তার সাথে বি5, এভাবে। সো এখানে যখন পরিবর্তন করছি তখন অবশ্যই এর ভ্যালু পরিবর্তন হয়ে যাচ্ছে, এর মাঝে যা আছে সেইটা পরিবর্তন হচ্ছে। যেহেতু আমরা এই সেলে যা আছে সেইটা যোগ করেছি, যার জন্য পরিবর্তন করার সঙ্গে সঙ্গে এখানেও পরিবর্তন হয়েছে, অটোমেটিক কারেকশন হয়েছে। কিন্তু এইটাতে হয় না, যার জন্য আমরা সবসময় সেল নাম্বারগুলো, সেল নেমগুলো দিয়ে আসলে যোগ করি বা যে কোনো ক্যালকুলেশন করি। ওকে, যাতে করে আমরা ক্যালকুলেশন গুলো অটোমেটিক করতে পারি। আমি এখন যদি মনে করি যে এটা আমার কারেকশন করতে হবে, আসলে 18,000ই হবে, আমার এই ভুল হয়েছিল। সো আমি এটাকে চেঞ্জ করে 18,000 করে ওকে করলাম, দেখতে পাচ্ছি এগুলো আবারও আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু এইটার কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, সো আমরা চেষ্টা করবো এইভাবে অ্যাকাউন্ট হ্যান্ডেল করার বা ক্যালকুলেশন করার। ওকে, আচ্ছা, এবার আমরা বের করব এভারেজ সেল বের করতে চাচ্ছি। তাহলে কি করব, এভারেজ সেলের জন্য গড় সেল। ওকে, গড় সেলটা কি, গড় সেল হচ্ছে টোটাল সেল ডিভাইডেড কতজন মিলে সেল করেছে, টোটাল সেল ডিভাইডেড সেলস ম্যানেজার, নাম্বার অফ সেলস ম্যানেজার। আচ্ছা, গড়ের সূত্র হচ্ছে টোটাল সেল ডিভাইডেড নাম্বার অফ সেলস ম্যানেজার। তার মানে এই গড় হচ্ছে সবগুলো সেল, মানে যতগুলো সেলস ম্যানেজার মিলে সেল করেছে সেই সেলের যোগফল ভাগ কতজন মিলে এই সেলটা করেছে তত, তাহলে আমরা গড় বের করতে পারবো। সো এটার জন্য আমরা ইকুয়াল সাইন দিব। টোটাল সেল কোনটা, টোটাল সেল আসলে এইটা। ওকে, সো আমরা এটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করলাম, বা আমরা যদি লিখতে পারি, আমি সিলেক্ট করলাম এটা টোটাল সেল, সিলেক্ট করার পর ডিভাইডেড কত, বা আমরা চাইলে প্রথমে এভাবে লিখি, টোটাল সেল হচ্ছে 1,50,000 ডিভাইডেড কতজন আছে এখানে, 8 জন। সো 8 দ্বারা যদি ডিভাইড করি তাহলে দেখতে পাচ্ছি গড়ে প্রত্যেকে
18,750 টাকা করে সেল করেছে। ওকে, এবার যদি আমরা ইকুয়াল সাইন দিয়ে ম্যানুয়ালি না লিখে এগুলো যে কোনো একটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে আমরা জানি এটা অটোমেটিক না, আমি বোঝার জন্য এইটা একবার সিলেক্ট করলাম, ডিভাইডেড 8, এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছি সেম রেজাল্ট। এখানে এসে আবারও এগুলো তো সামেশন, মানে এগুলো তো হচ্ছে টোটাল, সো আমরা টোটাল ডিভাইডেড কতজন, 8 জন দিলাম, এন্টার প্রেস করলাম। এবার যদি আমি কোথাও চেঞ্জ করি, 500 করে দিলাম, 18,500, দেখতে পাচ্ছি এইটা চেঞ্জ হয়েছে, এইটা চেঞ্জ হয়েছে, এইটা চেঞ্জ হয়েছে, এইটা হয়েছে, কিন্তু কোনোভাবে এই দুইটা হচ্ছে না। কারণ হচ্ছে প্রথমটা আমরা লিখেছিলাম ম্যানুয়ালি, এগুলোর সাথে এর কোনো সম্পর্ক নাই। ওকে, এখানে আমরা রেজাল্ট লিখেছি 1,50,000, তার সাথে ভাগ হবে 8, সো এটা সারা জীবনই এমনই থাকবে। ওকে, কারণ এখানে আমরা বলি নাই যে এই সেলে যা আছে সেটা দ্বারা ভাগ হবে। একইভাবে এখানে আমরা বলেছিলাম এই সেলে যা ছিল সেইটা ডিভাইডেড 8, সো এই সেলে যেহেতু এখনোই 1,50,000 রয়েছে, সো এই সেলটা আমরা দেওয়ার থেকে না দেয় ভালো। ওকে, কিন্তু যখন দেখতে পাচ্ছি আমরা এই সেল সিলেক্ট করেছি, তখন দেখতে পাচ্ছি যেহেতু এই সেল অটো ক্যালকুলেট হচ্ছে, তাহলে আমাদের এগুলো অটো ক্যালকুলেট হবে। ওকে, আমি এবার আবারও রেজাল্টটা আগের অবস্থায় রেখে দিলাম, দেখতে পাচ্ছি রেজাল্ট আগের অবস্থায় চলে আসছে। এছাড়া আমরা চাইলে ফাংশন লিখতে পারি, এভারেজ ফাংশন লিখতে পারি। লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেব, দেয়া হয়ে গেলে এগুলো সিলেক্ট করে দেব। কিভাবে? B2 থেকে শুরু করে ক্লোন B9 পর্যন্ত, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, অথবা আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে দিতে পারি এভারেজ কথা, যেভাবে আমরা এর আগে সামেশন বা টোটাল বের করেছি সেম। তো এভারেজ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এগুলো ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছি প্রত্যেকে গড়ে 18,750 টাকা করে সেল করছে। এবার আমরা দেখতে চাচ্ছি যে সর্বনিম্ন কে সেল করেছে, এই কোন সেলস ম্যানেজারদের মাঝে কে আসলে সর্বনিম্ন সেল করেছে। ওকে, কত টাকা সর্বনিম্ন সেল করেছে এটা দেখার জন্য আমি লিখছি মিনিমাম সেল। এর জন্য কি করতে পারি, এখানে এসে ইকুয়াল সাইন দিয়ে সহজে করার জন্য আমরা সাধারণত লিখব মিন ফাংশন, MIN, মিন ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এগুলো সিলেক্ট করে দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছি সর্বনিম্ন সেল হয়েছে 14,000 টাকা, সেটা সেল করেছে এই ব্যক্তি। সো আমরা এখানে একটা কালার দিয়ে রাখতে পারি বোঝার জন্য যে তিনি সর্বনিম্ন সেল করেছে, তার পারফরমেন্সটা অনেক খারাপ। একইভাবে আমরা ম্যাক্সিমাম সেল বের করতে পারি। এটা কি করব, এখানে এসে ইকুয়াল সাইন দিলাম, ফাংশন হচ্ছে ম্যাক্স ফাংশন, MAX, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবারও সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করছি, দেখতে পাচ্ছি সর্বোচ্চ সেল হচ্ছে 24,000 টাকা, যেটা দেখতে পাচ্ছি তাইজেল নামক সেলস ম্যানেজার করেছে। ওকে, সো এখান থেকে আমি একটা কালার দিচ্ছি গ্রিন কালার। এইভাবে আমরা চাইলে খুব সহজেই একটা সেল সম্পর্কে অ্যানালাইটিক্স ওপেন করতে পারি বা একটু কিছু সেল ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি? ওকে, তো আমরা চাচ্ছি এগুলোকে একটু স্টাইলিশ করব, তাহলে কি করতে পারি, আমরা এই সেলটা দেখে যাতে বুঝি যে এটা একটা কোম্পানির সেল, তার জন্য সবার উপরে কোম্পানির নেম লিখে রাখতে পারি। এর জন্য কি করতে পারি, নতুন একটা রো প্রয়োজন, এই সেলস ম্যানেজার এই রোর উপরে, মানে 1 নম্বর রো এর উপরে একটা রো প্রয়োজন, তাহলে আমরা 1 নম্বর রো এর উপরের রো নেব, তাহলে 1 নম্বর রোতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্টে একটা ক্লিক করব, তাহলে দেখতে পাবো নতুন একটা রো তৈরি হয়েছে উপরে। ওকে, এবার আমরা এখানে এসে লিখতে পারি, মনে করি লিখছি ABC কোম্পানি। ওকে, আমি চাচ্ছি এইটা মাঝে থাকবে,
হ্যাঁ, আমরা এগুলো সিলেক্ট করে সেন্টার করে দিতে পারি। আমি সবগুলো ড্র্যাগ করে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সেন্টার, সবগুলো টেক্সট মাঝে শো করছে। ওকে, চাইলে আগের মতো রেখে দিতে পারি। দুইটাকে সিলেক্ট করে সেন্টার করলাম। এবার এইটাতে একটা কালার করতে চাচ্ছি বোল্ড করে, তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। সো আমি একটা কালার অ্যাপ্লাই করলাম। এরপর চাচ্ছি এটা যেহেতু কোম্পানি নেম, এইটা মাঝে থাকবে। যদি অ্যালাইন সেন্টার করি তাহলে এই সেলের মাঝে থাকছে, রাইট করলে এই সেলের রাইটে। আমি চাচ্ছি এই অংশের মাঝে থাকবে, দুইটা সেলের মাঝে। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা সেলকে একটা সেলে রূপান্তর করতে হবে। একটা সেলে রূপান্তরের জন্য দুইটাকে ড্র্যাগ করে সিলেক্ট করব। তারপর উপরে মার্জ অ্যান্ড সেন্টার, র্যাপ টেক্সটের নিচেই মার্জ অ্যান্ড সেন্টার একটা অপশন পাবো। এখানে ক্লিক করলে এই দুইটা সেল মিলে মার্জ হয়ে একটাই রূপান্তর হবে এবং টেক্সট সেন্টারে আসবে। মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এই দুইটা মিলে একটা হয়েছে এবং টেক্সট মাঝে চলে আসছে। এবার আমি এখানে সিলেক্ট করে হয়তো ফন্ট সাইজ একটু ইনক্রিজ করে নিতে পারি, বোল্ড করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, দেন টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, মানে ফিল কালার চেঞ্জ করলাম, টেক্সট কালার চেঞ্জ করলাম। এবার যদি আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি, কন্ট্রোল পি দিয়ে অথবা ফাইল থেকে প্রিন্ট, দেখতে পাচ্ছি আপনার এটা এইভাবে শো করছে। এখানে যে সেলের বর্ডার গুলো ছিল, বক্স বক্স ছিল, সেগুলো কিন্তু কোনোভাবেই শো করবে না। ওকে, বা শো করছে না। আমরা যদি চাই যে বর্ডার গুলো থাকবে, তাহলে কি করব, আমরা সবগুলো এগুলো সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমরা এখানে বর্ডার একটা অপশন পাবো, যেখান থেকে ড্রপ ডাউনে এসে অল বর্ডারসে ক্লিক করব। অল বর্ডারসে ক্লিক করলে দেখতে পাবো আমাদের এগুলোতে বর্ডার চলে আসে। এবার যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখতে পাচ্ছি এগুলোর মাঝে আমাদের বর্ডার শো করছে। সো এখন দেখতে আগের থেকে কিছুটা ভালো লাগছে। ওকে, তো এইভাবে আমরা প্রত্যেকে একটু সৌন্দর্য বর্ধন করে নিব, যাতে করে দেখতে আমাদের এগুলো একটু ভালো লাগে। ওকে, আচ্ছা, আশা করছি বুঝতে পারার কথা। আমি এগুলোকে একটু স্টাইলিশ করে দিতে চাচ্ছি। আচ্ছা, আমি টোটাল সেলকে একটু ফন্ট সাইজ ইনক্রিজ করছি, তারপর ব্যাকগ্রাউন্ডে আচ্ছা বোল্ড করে রাখছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে নিউ একটা কালার দিই। আচ্ছা, নিউ একটা কালার দিলাম, দেন টেক্সটের কালার হোয়াইট করলাম, সেন্টার রেখে দিলাম। আমি চাচ্ছি এই যে স্টাইল, হ্যাঁ আচ্ছা এটাও সিলেক্ট করি, এটাকে আমি বর্ডার দেব, বর্ডার দিলাম। আমি চাচ্ছি এই যে স্টাইলটা করলাম, এইটা আমার এখানে অ্যাপ্লাই হবে। এখানে আমি সেম স্টাইল করব, এভারেজ সেল এখানেও আমি সেম স্টাইল করব এবং বাকিগুলোতেও সেম স্টাইল করব, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম। তাহলে কি করব, আমরা এই স্টাইলকে সিলেক্ট করব। ওকে, এই স্টাইলকে সিলেক্ট করব। দেন এখানে ফরম্যাট পেইন্টার একটা অপশন দেখতে পাচ্ছি, ফরম্যাট পেইন্টার, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটা ব্রাশ যুক্ত প্লাস সাইন দেখতে পাচ্ছি। এই ব্রাশ থাকা অবস্থায় এখানে আমরা যদি একটা ক্লিক করি, দেখতে পাচ্ছি আমার এই অংশের মাঝে অ্যাপ্লাই হয়েছে। আমি আবারও বলছি, আমি জাস্ট যেইটা আমার প্রয়োজন, ওকে, আমি চাচ্ছি এখানে যে স্টাইল আছে সেম স্টাইল এগুলোতে অ্যাপ্লাই হবে। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখানে এসে যে ব্রাশ পাচ্ছি সেটা দ্বারা একটা ব্রাশ করি, তাহলে দেখতে পাবো সেগুলোতে আমার অ্যাপ্লাই হয়ে যাবে সেম স্টাইল। যদি একটাতে অ্যাপ্লাই করি তাহলে একটাতে হবে। আমি এটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার একটাতে ক্লিক, একটাতে অ্যাপ্লাই হয়েছে। আবার যদি ফরম্যাট পেইন্টার নিই, দেন ক্লিক করি, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, দেন আমি যদি চাই এখানেও সেম করব, তাহলে অবশ্যই আমাকে যেইখান থেকে স্টাইল কপি করব, এইটা কিন্তু টেক্সট সেম থাকছে, এখানে যা যা স্টাইল ছিল শুধুমাত্র সেগুলো কপি হচ্ছে। আমি স্টাইলে সিলেক্ট রেখে ফরম্যাট পেইন্টার একটা ক্লিক করলাম, যেখান থেকে ম্যাক্সিমাম সেল, আচ্ছা এখানে একটা জাস্ট ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এটার স্টাইল চেঞ্জ হয়েছে। সো আমরা চাইলে
এইভাবে আমাদের স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারি যাতে করে দেখতে একটু ভালো লাগে। ওকে, আচ্ছা যাই হোক, আশা করছি স্টাইল করা বা কিছু মডিফিকেশন করা বা একটু সৌন্দর্য বর্ধন করে রাখা আমরা বুঝতে পারছি। নেক্সট ডেতে আমরা প্রত্যেকে এরকম একটা সেল জেনারেট করব, ভাই পার্ট 2। ওকে, একটা কোম্পানি নেম দেব এবং তাদের কিছু প্রোডাক্ট রাখবো। হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস গুলো রাখবো, কিছু প্রোডাক্ট রাখবো যার প্রাইস গুলো থাকবে এবং তাদের এখানে সেল গুলো থাকবে, সরি প্রোডাক্ট থাকছে, তাদের প্রাইস থাকছে এবং কত টাকা টোটাল সেল হয়েছে, যে যে প্রোডাক্ট সেল করেছে তাদের প্রাইস এখানে। ওকে, মনে করি যে টি শার্ট সেল করেছে, তাহলে টি শার্টের প্রাইসটা এখানে। এইভাবে কিছু প্রোডাক্ট রেখে টোটাল কত টাকার প্রোডাক্ট সেল করেছি সেটা রাখবো। দেন এভারেজ সেল কত হয়েছে, ম্যাক্সিমাম প্রাইস ছিল, কোন প্রোডাক্টের দাম সব থেকে বেশি ছিল, সরি কম ছিল, এবং কোন প্রোডাক্টের দাম সব থেকে বেশি ছিল। এইভাবে আমরা এগুলো বের করবো। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? যেহেতু এটা আমাদের বড় ছিল, আমি বোঝার জন্য এখানে কিছু টপিকস রাখছি। আমি এটা কপি করে এখানেও রেখে দিলাম। হ্যাঁ, মনে করি এগুলো আমি প্রিন্ট করব। হ্যাঁ, এই পুরো পেজটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, এখানে আর ওখানে সেম বিষয়। ঠিক আছে, ওয়ার্ড এক্সেল সেম বিষয় হবে, যার জন্য আমি এখানে বোঝার সুবিধার্থে নিয়ে আসছি। এই অংশের মাঝে আমি চাচ্ছি প্রিন্ট করব, তাহলে প্রিন্ট প্রিভিউ এসে দেখে নিই। আমি প্রিন্ট প্রিভিউ যদি ক্লিক করি, ফাইল থেকে প্রিন্ট, দেখতে পাচ্ছি আমাদের এতটুকু অংশ প্রিন্ট হচ্ছে, আর বাকি অংশটা এই পেজের দ্বিতীয় অংশে চলে আসছে, মানে সেকেন্ড পেজে চলে আসছে। তো আমরা চাচ্ছিলাম যে একটা পেজে থাকবে। হ্যাঁ, যদি এমন হয় যে একটা পেজে থাকবে, তাহলে কি করতে পারি, আমরা এই পেজটা একটু ছোট করে নিই, বোঝার সুবিধার্থে ছোট করলাম। এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে আমাদের কিছু অংশ চলে আসছে, কেটে আসছে, কারণ ওই পেজে এই এই লেটার সাইজ পেজে এই অংশের মাঝে আর রাইট সাইডে জায়গা না থাকায় বাকি অংশ কেটে চলে আসছে। তো আমাদের যেহেতু প্রয়োজন রাইট সাইডে বেশি জায়গা, ওকে, তাহলে কি করতে পারি, পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারি। এটা দেখতে পাচ্ছি পোর্ট্রেট মোডে আছে, আমরা এটাকে ওয়াইডে বৃদ্ধি করি, অর্থাৎ ল্যান্ডস্কেপ করে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি পোর্ট্রেট মোড রয়েছে, এটাকে ল্যান্ডস্কেপ করে দিই। তাহলে দেখতে পাচ্ছি আমার পেজটা ল্যান্ডস্কেপ হয়েছে, যার জন্য ওয়াইডে জায়গা বেশি পেয়েছে। এবার হাইডে জায়গা কম, আমাদের তো হাইডে এত বেশি প্রয়োজন হচ্ছে না, সো ওয়াইডে বেশি জায়গা রাখায় এবার আমরা এটা সহ প্রিন্ট দিতে পারছি। ওকে, একইভাবে তারপরে যদি আমাদের এমন হয় যে আসলে আমাদের পেজে জায়গা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা পেজের সাইজ বা পেপার সাইজ গুলো চেঞ্জ করবো। এখানে লেটার সাইজ দেখতে পাচ্ছি, যদি আমরা A4 সাইজ করি তাহলে একটু বৃদ্ধি হবে। হ্যাঁ, পেজটা একটু বড় হবে। আমি এখান থেকে A4 কোথায়, A4 সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি একটু পেজটা বড় হয়েছে। সো আমি লেটার থেকে A4 এ রেখে দিলাম। তারপরে যদি এমন মনে হয় যে আমাদের এই সাইডে যে জায়গাগুলো ফ্রি আছে, এই জায়গাগুলো আমরা, আচ্ছা বোঝার সুবিধার্থে আমি পেপার ওয়ানে মানে পার্ট ওয়ানে আসি, প্রিন্টে আসলাম, দেখতে পাচ্ছি আমার কিছু অংশ কেটে আসছে। ওকে, অনেকটা অংশ কেটে সেকেন্ড পেজে চলে আসে। আমি চাচ্ছি আমার এক পেজে সবগুলো প্রিন্ট করব, তাহলে কি করতে পারি, আমি একটু জুম করে নেই বোঝার জন্য। আমি চাচ্ছি এক পেজে সবগুলো প্রিন্ট করব, তাহলে আমি পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারি, কারণ আমার হাইট, এই পেজের হাইট এত বেশি প্রয়োজন হচ্ছে না, ওয়াইডে বেশি জায়গা লাগবে। সো পেজের ওরিয়েন্টেশনটা আমি চেঞ্জ করলাম। দেখতে পাচ্ছি আমার এখানে ইভেন নাম্বার পর্যন্ত আসছে, তারপরেও কিছু সংখ্যা ছিল। আমি যদি পরের পেজে আসি, দেখতে পাচ্ছি এগুলো ছিল। তো আমি আসলে চাচ্ছি যে এখানে যে অপশনগুলো, এগুলো নাম্বারগুলো আছে, এগুলো সহ আমার একটা পেজে প্রিন্ট হবে। তাহলে কি করতে পারি, আমি আরেকটু জায়গা বৃদ্ধির জন্য এখানে লাস্ট ইভেন নাম্বার, আরেকটু জায়গা বৃদ্ধির জন্য পেপার সাইজ চেঞ্জ করি, A4 নিচ্ছি, তাহলে একটু জায়গা বেশি পাবো, জায়গা বেশি পাচ্ছি। এরপরেও হচ্ছে না, তারপরে আমি এখান থেকে যে মার্জিন দেখতে পাচ্ছি, বেশ একটা মার্জিন ফাঁকা জায়গা রয়েছে, ওকে, যেগুলোতে আমরা লিখতে পারছি না বা কিছু করতে পারছি না, সেগুলোর মার্জিনে কমানোর জন্য এখানে নর্মাল মার্জিন চেঞ্জ করে আমরা ন্যারো করতে পারি। ন্যারো করলে দেখতে পাচ্ছি আমাদের একটা ডিজিট
বা নাম্বার এখানে চলে আসছে। আমরা চাচ্ছি বাকিগুলো আসবে, হ্যাঁ সবগুলো একটা পেজে প্রিন্ট হবে, এখনো 4টা বাকি আছে। সো আমরা চাচ্ছি সবগুলো একটা পেজেই প্রিন্ট হবে। তাহলে এখন কি করতে পারি, এই যে নিচে নো স্কেলিং একটা অপশন আছে, এটাকে সুইচ করে চেঞ্জ করে দেব ফিট শিট অন অন পেজ। আমরা যদি ফিট শিট অন অন পেজ দিই তাহলে দেখতে পাবো সবগুলো ডেটা একটা পেজের মাঝে ফিট হয়ে যাবে। ওকে, একটা পেজের মাঝে ফিট হয়ে যাবে। দেখতে পাচ্ছি যখন আমি নয়েজ স্কেলিং চেঞ্জ করে ফিট শিট অন অন পেজ দেব, সো একটা পেজের মাঝে সবগুলো ডেটা ফিট হয়ে যাবে। তার মানে ডেটার ফন্ট সাইজ গুলো একটু ছোট হবে কিন্তু সবগুলো ডেটাই একটা পেজে প্রিন্ট হবে। ওকে, তো আমরা এইভাবে সাধারণত পেজ সেটআপ গুলো করে থাকি। ওকে, আচ্ছা আমরা কি এগুলো বুঝতে পারছি?